জিনতলার রাত প্রথম ভাগ। বাঁশঝাড়ের ডাকে কেউ সাড়া দেয় না। বাংলার গ্রামের রাতের একটা আলাদা রূপ আছে। শহরের মতো আলো নেই, শব্দ নেই, শুধু দূরে কুকুরের ডাক, ঝিঝি পোকার একটানা আওয়াজ, আর মাঝে মধ্যে বাঁশঝাড়ে বাতাস ঠুকলে এমন শব্দ তোলে যেন কেউ ফিসফিস করছে। আমাদের গ্রাম শালবাড়িয়া, ঠিক তেমনই ছিল। রাজশাহীর দিকের পুরনো গ্রাম, কাঁচা রাস্তা, পুকুর, ডোবা, তালগাছ, আমবাগান, বাঁশঝাড় সব মিলিয়ে যেন ছবির মতো। কিন্তু সেই ছবির একটা কালো দাগ ছিল। গ্রামের দক্ষিণ পাশে ছিল এক জায়গা, জিনতলা। ওখানে একটা পুরনো বটগাছ, তার পাশে ভাঙা মসজিদের দেওয়াল, আর পেছনে ঘন বাঁশঝাড়। সূর্য ডোবার পর কেউ ওদিক দিয়ে যেত না। বড়রা বলতো, মানুষের রাত শেষ হলে জিনের রাত শুরু হয়। ছোটবেলায় এসব শুনে আমরা ভয় পেতাম, আবার কৌতূহলও হতো। এক, আমার দাদার গল্প। আমার দাদা, নাম আব্দুল করিম, ছিলেন সাহসী মানুষ। গ্রামের সালিশে ডাক পড়ত, গভীর রাতে একা মাঠ পেরিয়ে ফিরতেন, কখনো ভয় পাননি। কিন্তু একটা ঘটনার পর তিনি আর কখনো জিনতলার পাশ দিয়ে যাননি। দাদা বলতেন, তখন তার বয়স ৩০-এর মতো। এক বর্ষার রাতে পাশের গ্রাম থেকে ফিরছিলেন, হাতে হারিকেন বাতি, কাঁধে ছাতা। রাত তখন প্রায় ১২টা। বৃষ্টি সদ্য থেমেছে, কাদা রাস্তা, চারদিক নিস্তব্ধ। জিনতলার কাছে এসে তিনি শুনলেন ঝুন ঝুন ঝুন, যেন কারোর পায়ে নূপুর। দাদা ভাবলেন, এত রাতে কে যাবে? আলো তুলে তাকাতেই দেখলেন বটগাছের নিচে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে, চুল কোমর পর্যন্ত, মুখ নিচু। দাদা ডাক দিলেন, কে ওখানে? কোনো উত্তর নেই। তিনি আবার বললেন, এই রাতে দাঁড়িয়ে আছেন কেন? মহিলা ধীরে ধীরে মুখ তুলল। দাদা এখানেই থেমে যেতেন কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলতেন, মুখ ছিল না, চোখ নেই, নাক নেই, ঠোঁট নেই, মসৃণ সাদা চামড়া, শুধু ফাঁকা মাথা। তারপর সে এক লাফে বাঁশঝাড়ে ঢুকে যায়। দাদা বাড়ি ফিরে ৩ দিন জ্বরে পড়েছিলেন। ২, জিনতলার নিয়ম। গ্রামে একটা নিয়ম ছিল, মাগরিবের পর জিনতলার দিকে তাকানো যাবে না। ওদিক থেকে কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না, নাম ধরে ডাকলেও ফিরতে নেই। রাতের বেলা সুগন্ধি গন্ধ এলে দাঁড়ানো যাবে না, একা গেলে আয়াতুল কুরসি পড়ে যেতে হবে। আমরা ভাবতাম এসব শুধু ভয় দেখানোর কথা, যতদিন না রশিদ কাকার ঘটনা ঘটল। ৩, রশিদ কাকার হারিয়ে যাওয়া। রশিদ কাকা ছিলেন মাছে মানুষ। রাতেই জাল ফেলতেন, ভোরে মাছ নিয়ে বাজারে যেতেন। একদিন তিনি রাত ২টার দিকে পুকুরে জাল দিতে বের হন। স্ত্রী বলেছিলেন, আজ যেও না, কাল থেকে কেমন অদ্ভুত আওয়াজ শুনছি। রশিদ কাকা হেসে বলেন, জিন যদি মাছ ধরে দেয় তাহলে তো ভালোই। তিনি আর ফেরেননি। ভোরে তার লাঠি পাওয়া গেল জিনতলার বটগাছের নিচে, আর কাদায় দেখা গেল টেনে নিয়ে যাওয়ার দাগ। মানুষ দল বেঁধে খুঁজল, পুকুর, খাল, মাঠ, সবখানে। ৩ দিন পর তিনি নিজেই ফিরলেন, কিন্তু একা নয়। তিনি হাঁটছিলেন, কিন্তু চোখ বন্ধ, মুখে ফিসফিস করে বলছিলেন, ওরা আলোতে আসে না, ওরা আলোতে আসে না। গ্রামের মানুষ ধরে বাড়ি আনল। চোখ খুলে তিনি কাউকে চিনলেন না। স্ত্রীকেও বললেন, আপনি কে? এরপর থেকে তিনি আর স্বাভাবিক হননি। রাতে উঠোনে বসে কারো সঙ্গে কথা বলতেন, কিন্তু সেখানে কেউ থাকত না। ৪, বাঁশঝাড়ের হাসি। আমার বয়স তখন ১২। আমি, সোহেল আর মিলন ৩ বন্ধু মিলে ঠিক করলাম জিনতলা দেখে আসব। দুপুরে গেলাম। সূর্যের আলোতে জায়গাটা মোটেও ভয়ঙ্কর লাগছিল না। পুরনো বটগাছ, শুকনো পাতা, ভাঙা দেওয়াল, কিন্তু বাঁশঝাড়ের ভেতরটা অন্ধকার। মিলন একটা ঢিল ছুঁড়ে মারল। ঢিল ভেতরে পড়তেই আমরা শুনলাম হি 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 হি, একটা মেয়েলি হাসি। আমরা দূর, পেছনে না তাকিয়ে বাড়ি এলাম। সেদিন রাতে মিলনের জ্বর এলো। সে বারবার বলছিল,
ও বলছে আবার যেতে। 3 দিন পর মিলন সুস্থ হয়, কিন্তু আর কখনো কথা বেশি বলতো না, চুপচাপ হয়ে যায়। 5. মসজিদের ইমাম সাহেব। গ্রামের পুরনো মসজিদের ইমাম ছিলেন হাফেজ মাওলানা ইউসুফ সাহেব, জ্ঞানী মানুষ। তিনি এসব কুসংস্কার মানতেন না, কিন্তু জিনের অস্তিত্ব মানতেন। তিনি বললেন, সব জিন খারাপ না, কিন্তু কিছু আছে যারা নির্জন জায়গায় থাকে, মানুষ তাদের বিরক্ত করলে ক্ষতি করে। এক রাতে তিনি একাই গেলেন জিনতলায়, হাতে টর্চ, সাথে তসবিহ। ফজরের আগে ফিরে এলেন। লোকজন জিজ্ঞেস করল, কি দেখলেন? তিনি শুধু বললেন, যে যায় না তার না যাওয়াই ভালো। এরপর আর কখনো তিনি ওই বিষয়ে কথা বলেননি। 6. মায়ের ঘটনা। মা একদিন মামার বাড়ি থেকে ফিরছিলেন সন্ধ্যার একটু পর। শর্টকাট রাস্তা, জিনতলার পাশ দিয়ে। তিনি শুনলেন পেছন থেকে তার মায়ের গলা, মা দাঁড়া তো। মা থেমে যেতে গিয়েও দাদির কথা মনে পড়ে। দাদি তখন অনেক দূরে বাড়িতে। তিনি না ফিরে দ্রুত হাঁটতে থাকেন। আবার ডাক, মা আমি পড়ে গেছি। মায়ের গা কাঁটা দিয়ে ওঠে। তিনি দৌড়ে বাড়ি আসেন। বাড়ি এসে দেখেন দাদি নামাজ পড়ছেন। দাদি বললেন, পেছনে ডাকলে ফিরিস নাই তো? মা কাঁপতে কাঁপতে মাথা নাড়ান। দাদি তখন ফিসফিস করে বলেন, ভালো করছিস। 7. জিনের বিয়ে। গ্রামে এক বুড়ি ছিল, নাম হালিমা নানি। তিনি বলতেন তার আপন বোনকে জিন নিয়ে গেছিল। সবাই হাসত, কিন্তু নানি শপথ করে বলতেন, তার বোন খুব সুন্দরী ছিল। রাতে জানালায় কেউ এসে বাঁশি বাজাত। একদিন সে নিখোঁজ। 3 মাস পর ফিরে আসে, গায়ে সোনার গয়না, হাতে অদ্ভুত নকশা, কিন্তু সে কথা বলতো না, শুধু রাতে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। এক ভোরে তাকে আর পাওয়া যায়নি, শুধু বালিশের পাশে রাখা ছিল এক মুঠো কাঁচা আতর মেশানো মাটি। 8. সেই রাত। আমার নিজের জীবনের ঘটনাটা ঘটেছিল যখন আমার বয়স 17। এসএসসি পরীক্ষা শেষ, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাস্তা ফাঁকা, চাঁদ উঠেছে। আমি শর্টকাট ধরে জিনতলার পাশ দিয়ে আসছিলাম, নিজেকে সাহসী ভাবতাম। হঠাৎ বাতাস থেমে গেল, সব শব্দ বন্ধ, ঝিঝি পোকার আওয়াজও নেই। তারপর শুনলাম আমার নিজের গলায় কেউ বলছে, এই দাঁড়া। আমি জমে গেলাম। আবার শুনলাম ঠিক আমার নিজের গলা, পেছনে তাকাস না। আমি তখনও সামনে তাকিয়ে। তারপর বাম পাশে দেখলাম বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে, আমারই মতো উচ্চতা, আমারই মতো জামা, আমারই মতো মুখ। সে হাসছে। আমি আর কিছু না দেখে দৌড় দিলাম। বাড়ি এসে দরজা বন্ধ করে সারা রাত কাঁপছিলাম। পরদিন জ্বরে পড়ি। 9. গ্রামের সিদ্ধান্ত। এরপর গ্রামের সিদ্ধান্ত হল জিনতলার বটগাছ কাটতে হবে। লোক ডাকা হলো, কাঠুরে এলো। প্রথম কোপ দিতেই কুড়াল ভেঙে গেল। দ্বিতীয় লোক কোপ মারতেই হাত ফুলে উঠল। তৃতীয় লোক অজ্ঞান হয়ে পড়ল। কেউ আর হাত দেয়নি। সেদিন রাতেই গ্রামের 5 বাড়িতে একসাথে আগুন লাগে। কারণ কেউ বুঝতে পারেনি। 10. অদ্ভুত পদচিহ্ন। বর্ষার সকালে জিনতলার কাদায় প্রায়ই পায়ের ছাপ দেখা যেত, কিন্তু মানুষের মতো নয়। পায়ের গোড়ালি সামনে, আঙুল পেছনে, যেন উল্টো পায়ে কেউ হেঁটেছে। গ্রামের বৃদ্ধরা বলতেন, ওরা মানুষের মতো আসে, কিন্তু পা লুকোতে পারে না। 11. শেষ ঘটনা, প্রথম ভাগের সমাপ্তি। এক কোরবানির ঈদের আগের রাতে গ্রামের ধনী লোক মজিদ মেম্বার নতুন গরু কিনে এনেছিলেন, দামি গরু। রাতে গরু বাঁধা ছিল গোয়ালে। ফজরে উঠে দেখলেন গরু নেই, দড়ি ছেঁড়া না, দরজা বন্ধ, কিন্তু গোয়ালের ভেতর কাদায় লেখা, আমরা নিয়েছি। তার নিচে উল্টো পায়ের ছাপ। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বুঝল, জিনতলা শুধু পুরনো গল্প না, ওরা এখনো আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল তার পরের সপ্তাহে।
কারণ এবার তারা মানুষ ডাকতে শুরু করল নাম ধরে। চলবে। জিনতলার রাত, দ্বিতীয় ভাগ। যে নাম ধরে ডাকে সে মানুষ না। প্রথম ঘটনার পর থেকেই গ্রাম শালবাড়িয়া বদলে গেল। সন্ধ্যা নামার আগেই রাস্তা ফাঁকা হয়ে যেত, দোকান তাড়াতাড়ি বন্ধ, উঠোনে শিশুরা আর খেলতো না। মানুষ দরজায় লক দিত, জানালায় কাঁথা ঝুলিয়ে রাখত। কারণ এখন শুধু জিনতলার পাশ দিয়ে ছায়া যাওয়া বা বাঁশঝাড়ে হাসির শব্দ শোনা যেত না। এবার তারা মানুষের নাম ধরে ডাকতে শুরু করেছে। 1. প্রথম ডাক। সবার আগে ডাক শুনেছিল মকবুল চাচার। রাতে ঘুমিয়েছিলেন, হঠাৎ জানালার বাইরে তার মৃত মায়ের গলা। মকবুল, দরজা খোল বাবা। চাচা কেঁপে ওঠেন, তার মা মারা গেছেন 10 বছর আগে। আবার ডাক আসে, আমি ঠান্ডায় আছি রে, দরজা খোল। চাচা কোরআন শরীফের আয়াত পড়তে থাকেন, ফজর পর্যন্ত জানালায় টোকা চলতেই থাকে। সকাল হলে দরজা খুলে দেখেন জানালার নিচে কাদা আর উল্টো পায়ের ছাপ। 2. মজিদ মেম্বারের ছেলে। যে মজিদ মেম্বারের গরু হারিয়েছিল তার বড় ছেলে সাব্বির ছিল একটু দেমাগী স্বভাবের। বলল, সব নাটক, কেউ মানুষকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতেই সে বন্ধুদের সামনে ঘোষণা দিল, আজ আমি জিনতরায় যাব, দেখি কে আসে। হাতে টর্চ, কোমরে দা, সাথে 3 বন্ধু। রাত 11টায় তারা গেল। বন্ধুরা বটগাছ থেকে দূরে দাঁড়ালো, সাব্বির একাই ভেতরে গেল। 5 মিনিট, 10 মিনিট, তারপর ভেতর থেকে শোনা গেল সাব্বিরের নিজের গলায় চিৎকার, বাঁচাও, পেছনে তাকিও না। বন্ধুরা ভয়ে দৌড়ে পালায়। ভোরে সাব্বিরকে পাওয়া গেল পুকুরের পাড়ে বসা অবস্থায়, চোখ খোলা, কিন্তু চোখের মনি সাদা। সে শুধু বলছিল, আমার মতো আরেকজন ছিল। 3 দিনের মাথায় সে নিখোঁজ হয়, আজও মেলেনি। 3. হালিমা নানির সত্য কথা। সবাই তখন হালিমা নানির কাছে যায়। বুড়ি এতদিন যা বলতেন কেউ বিশ্বাস করেনি। নানি বললেন, ওরা আগে ছিল না, ওদের ডেকে এনেছিল মানুষ। সবাই থমকে গেল। কে? নানি বললেন, অনেক বছর আগে জমি নিয়ে ঝগড়া হয়। গ্রামের কয়েকজন লোভী লোক জিনতলার পুরনো বটগাছের নিচে গুপ্তধন খুঁজতে গিয়ে কালো তাবিজওয়ালা এক ফকির আনে। সে রাতের বেলা কিছু পড়ে, কিছু কবর খোঁড়ে, আগুন জ্বালে। সেই রাতের পর থেকেই বদল শুরু। ফকির ভোরে মারা যায়, আর যারা তাকে এনেছিল একে একে অদ্ভুতভাবে মরে। নানি ফিসফিস করে বললেন, ওরা ধন না, পাহারাদার ডেকেছিল। 4. ইমাম সাহেবের সিদ্ধান্ত। মাওলানা ইউসুফ সাহেব বললেন, যদি ডাকা হয়ে থাকে তাহলে বিদায়ও করানো যাবে, কিন্তু সবাইকে সাহস রাখতে হবে। সিদ্ধান্ত হল, জুম্মার রাতের পর সবাই মিলে জিনতলায় যাবে। গ্রামের পুরুষেরা গেল, কেউ কোরআন শরীফ, কেউ লাঠি, কেউ বাতি নিল। আমি তখন তরুণ, দূর থেকে দেখছিলাম। 5. সেই রাতের মোকাবিলা। রাত 12টা, বটগাছের নিচে পৌঁছতেই বাতাস থেমে গেল। সব আলো কাঁপতে লাগল। তারপর একসাথে 4 দিক থেকে গলা, ইউসুফ, মকবুল, করিম, রহিম। সবাই এর নাম ধরে ডাক। কেউ নিজের মায়ের গলা শুনল, কেউ স্ত্রীর, কেউ মৃত বাবার। অনেকে কান চেপে ধরল। ইমাম সাহেব জোরে তিলাওয়াত শুরু করলেন। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে কালো ছায়া বের হতে লাগল। মানুষের মতোই, কিন্তু লম্বা, মাথা নিচু, পা উল্টো। তারা গোল হয়ে দাঁড়ালো। 6. গাছের ভেতর মুখ। গাছের কাণ্ড ফেটে গেল, তার ভেতর থেকে একটা মুখ বের হলো। চোখ লাল, দাঁত কালো।
মুখটা মানুষেরও না, পশুরও না। সে এমন গলায় বলল যেন একসাথে 10 জন কথা বলছে। এই জায়গা এখন আমাদের। অনেকেই অজ্ঞান হয়ে পড়ে। ইমাম সাহেব তিলাওয়াত থামালেন না। তিনি মাটিতে লবণ ছিটালেন, পানি ছিটালেন, তারপর বললেন, যেখান থেকে এসেছো ফিরে যাও। বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগল। 7 আগুন। বটগাছের মাথায় নিজে নিজে আগুন ধরে গেল। কেউ আগুন দেয়নি। আগুন নীল রঙের। ছায়াগুলো চিৎকার করতে লাগল। শব্দে কানে তালা লেগে যাচ্ছিল। বাঁশঝাড় একসাথে নড়তে লাগল, যেন শত লোক দৌগাচ্ছে। তারপর সব এক মুহূর্তে নিস্তব্ধ। আগুন নিভে গেল। বটগাছ অর্ধেক পুড়ে দাঁড়িয়ে রইল। 8 হারানোদের ফেরত পাওয়া। পরদিন ভোরে গ্রাম অবাক। জিনতলার পুকুরের পাড়ে বসে আছে সাব্বির। চোখ স্বাভাবিক, সে কিছুই মনে করতে পারে না। আরও আশ্চর্য, রশিদ কাকাও সুস্থের মতো কথা বলছেন। তিনি বললেন, আমি যেন অনেক দূরে ছিলাম, অন্ধকারে। নয়, কিন্তু শেষ হয়নি। সবাই ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু 3 রাত পর আমি নিজে শুনলাম। আমার জানালার বাইরে আমার নিজের গলা, এই দরজা খোল। আমি জমে গেলাম। তারপর আরেকটা গলা, একই আমার গলা, ওকে খুলিস না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি চিৎকার দিলাম। লোকজন এলো। দরজা খুলে বাইরে কেউ নেই, কিন্তু উঠোনে দাঁড়িয়ে ছিল 2টি উল্টো পায়ের ছাপ। 10 শেষ সত্য। ইমাম সাহেব বললেন, সবাই যায়নি, কেউ কেউ মানুষের ভেতর লুকিয়ে থাকে। এর কিছুদিন পর ইউসুফ সাহেব মারা যান। মৃত্যুর আগে শুধু একটা কথা বলে গিয়েছিলেন, যে নিজের কণ্ঠে ডাক শোনে সে সবচেয়ে বেশি বিপদে। 11 আজও। এখন জিনতলার বটগাছ নেই, জায়গাটা খালি মাঠ। দিনে গরু চরে, কিন্তু রাত হলে কেউ যায় না, কারণ মাঝে মাঝে দূর থেকে দেখা যায় খালি মাঠে কেউ দাঁড়িয়ে আছে, একদম তোমার মতো দেখতে, তোমার মতো জানা, তোমার মতো মুখ। সে হাত তুলে ইশারা করে, আর যদি তুমি কাছে যাও সে হেসে বলে, আমি তো তুই। তবে তুই কে? সমাপ্তি। আজও গ্রামের বড়রা একটা কথা বলেন, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, আগে দেখো সে মানুষ কিনা।